পেন্টাগনের চোখকে ফাঁকি দিয়ে কাস্পিয়ান সাগরে পুতিন ইরানের গোপন অক্ষ। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক নজিরবিহীন স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক দিল ইরান ও রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন তেহরানের ওপর সামরিক চাপ ও অর্থনৈতিক অবরোধের জাল শক্ত করছিল, ঠিক তখনই ওয়াশিংটনকে সবচেয়ে বড় সারপ্রাইজ দিল ভ্লাদিমির পুতিনের ক্রেমলিন। পেন্টাগন যা কল্পনাও করতে পারেনি, কাস্পিয়ান সাগরের ওপর দিয়ে ঠিক সেটাই ঘটিয়ে চলেছে রাশিয়া ও ইরানের এই শক্তিশালী নতুন মিত্র জোট। এতদিন ধরে পশ্চিমারা ভেবেছিল মার্কিন হামলায় তেহরানের সামরিক ও ড্রোন অবকাঠামো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এনবিসি নিউজের সাম্প্রতিক বিস্ফোরক ফাঁস করা আন্তর্জাতিক গোপন নথিতে দেখা যাচ্ছে, কাস্পিয়ান সাগরের সুরক্ষিত জলসীমা ব্যবহার করে রাশিয়া এখন ইরানকে রকেট গতিতে ড্রোন উপাদান, রিমোট ব্যালিস্টিক মিসাইল যন্ত্রাংশ, উচ্চমাত্রার টিএনটি বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গোলাবারুদ পৌঁছে দিচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো পাশরদান সম্পূর্ণ ঘুরে গেছে। একসময় যে ইরান ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে শাহিদ ড্রোন সরবরাহ করেছিল, আজ সেই রাশিয়াই কাস্পিয়ান সাগর দিয়ে 2 ডজনেরও বেশি কার্গো জাহাজে করে তেহরানের অস্ত্রাগার পুনর্গঠন ও শক্তিশালী করার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ও রসদ পাঠাচ্ছে। মার্কিন ও পশ্চিমা নৌবাহিনী বিশ্ব মহাসাগরের যে কোনো প্রান্তে হস্তক্ষেপ করতে পারলেও কাস্পিয়ান সাগরের বিশাল জলরাশিতে তাদের কোনো প্রবেশাধিকার নেই। এটি কেবল ইরান, রাশিয়া এবং পার্শ্ববর্তী 3টি দেশের এক্সক্লুসিভ ভূ কৌশলগত জোন। জাহাজের অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম বা AIS বন্ধ রেখে মার্কিন উপগ্রহ ও পশ্চিমা গোয়েন্দাদের চোখকে সম্পূর্ণ অন্ধ করে কোটি কোটি ডলারের সামরিক চালান পৌঁছে যাচ্ছে ইরানের আমিরবাদ ও বান্দার আনজালি বন্দরে। তবে এই ড্রোন আর টিএনটি চালানের চেয়েও বড় ভূ রাজনৈতিক তোলপাড় সৃষ্টি করেছে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার নতুন পদক্ষেপ। সংঘাতের মেঘ ঘনীভূত হওয়ার পর বুশেহর কেন্দ্র থেকে রাশিয়ান পরমাণু বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়া হলেও রুশ রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম সম্প্রতি পেন্টাগনকে স্পষ্ট বার্তা দিয়ে নতুন করে তাদের বিশেষজ্ঞদের বুশেহরে ফেরত পাঠাতে শুরু করেছে। শুধু তাই নয়, ইরানের সাথে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি এবং রেস্ট আস্তারা রেলওয়ে প্রজেক্টের মাধ্যমে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর গড়ে তোলার মেগা চুক্তি চূড়ান্ত করছে তারা। একদিকে কাস্পিয়ান সাগর দিয়ে হু হু করে আসা রাশিয়ান সামরিক রসদ, যা দিয়ে ইরান তাদের প্রলয়নকারী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল অস্ত্রাগারকে আগের চেয়েও 3 গুণ শক্তিতে পুনর্গঠিত করছে। অন্যদিকে রোসাটমের সরাসরি তত্ত্বাবধানে পারমাণবিক সক্ষমতার এই অভূতপূর্ব উন্মেষ দুই মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক ও ইউরেশিয়া রণকৌশলকে পুরোপুরি বিপর্যস্ত করে দিয়েছে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে, ইরানকে একা আঘাত করতে গিয়ে তারা মস্কো ও তেহরানকে এমন এক স্থায়ী সামরিক জোটে বেঁধে দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্যকে উপড়ে ফেলার ক্ষমতা রাখে। পেন্টাগনের সামরিক পরিকল্পনাবিদরা এখন হিসাব মেলাতে পারছেন না। যুক্তরাষ্ট্র কি ইউক্রেন সীমান্ত সামলাবে, ইউরোপে ন্যাটোর অস্তিত্ব রক্ষা করবে, নাকি কাস্পিয়ান সাগরের এই গোপন অক্ষে অস্ত্রসজ্জিত হতে থাকা ইরানকে ঠেকাবে? রাশিয়া ও ইরানের এই মাস্টার স্ট্রোক কেবল সামরিক রসদের আদান প্রদান নয়, এটি ওয়াশিংটনের একক বিশ্ব আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার এক দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ার আকাশে এখন নতুন এক পরাশক্তি জোটের সূর্য উদিত হচ্ছে, আর ট্রাম্পের আমেরিকা তাদেরই পাতা ফাঁদে আটকা পড়ে কেবল নীরবে পরাজয়ের প্রহর গুনছে। 10 পারমাণবিক বোমাকে ইরানের হাতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সমীকরণ। একদিকে যুদ্ধের আগুন, অন্যদিকে পারমাণবিক আতঙ্ক, আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে ইরান যেন এমন এক দরজা খুলে দিয়েছে যার ওপাশে অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর শক্তির সমীকরণ। প্রশ্নটা তাই সরাসরি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি 10টি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইরান? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। ইরানের কাছে এখন 10টি প্রস্তুত পারমাণবিক বোমা আছে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, বরং আলোচনাটি মূলত ইরানের মজুত করা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং সেটিকে অস্ত্র উপযোগী পর্যায়ে নেওয়ার সম্ভাবনাকে ঘিরে। আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর আগের প্রতিবেদনে ইরানের 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুতের কথা উঠে এসেছে। আর এখানেই গল্পটা ভয়ঙ্কর, কারণ পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আর 90% অস্ত্র গ্রেড ইউরেনিয়ামের মধ্যে পার্থক্য থাকলেও 60% পৌঁছানোকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হয়। তাই ইরানের হাতে ঠিক কতটা বোমা আছে, এই প্রশ্নের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরেকটি প্রশ্ন: তেহরান চাইলে কত দ্রুত সেই সক্ষমতার দিকে এগোতে পারবে।
এখনকার যুদ্ধ পরিস্থিতি এই প্রশ্নকে আরও বিস্ফোরক করে তুলেছে। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। পারমাণবিক স্থাপনা, সামরিক অবকাঠামো, সমুদ্রপথ সবকিছুই এই সংঘাতের অংশ হয়ে উঠেছে। আর এর মধ্যেই হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হয়েছে নতুন চাপ। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির উদ্যোগ ভেঙে পড়ার পর ইরান আরও আক্রমণাত্মক অবস্থানের হুমকি দিয়েছে এবং হরমুজে মার্কিন অবরোধ ভাঙার জন্য নির্ভুল সামরিক হামলার প্রস্তুতির কথা জানিয়েছে। অর্থাৎ তেহরান এখন শুধু নিজের ভূখণ্ড রক্ষার কথা বলছে না, বরং যুদ্ধের খরচ যুক্তরাষ্ট্রের জন্য বাড়িয়ে দেওয়ার কৌশল নিচ্ছে। এখানেই আসে পারমাণবিক হুমকির বিষয়টি। ইরানের অভ্যন্তর থেকে মাঝে মধ্যে এমন বক্তব্য এসেছে যে যদি দেশটির অস্তিত্বের উপর সরাসরি আঘাত আসে তাহলে পারমাণবিক নীতিতেও পরিবর্তন আসতে পারে। কিন্তু রাজনৈতিক বক্তব্য আর বাস্তবে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা, এই দুই জিনিস এক নয়। এখন পর্যন্ত প্রকাশ্য নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ইরান সফলভাবে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে এমন প্রমাণ নেই। এমনকি IAEA এর তথ্যও মূলত ইউরেনিয়াম মজুদ, সমৃদ্ধকরণ এবং নজরদারির সক্ষমতা নিয়ে। ইরান নিজেও দীর্ঘদিন ধরে বলে আসছে তার পারমাণবিক কর্মসূচির লক্ষ্য বেসামরিক ব্যবহার। IAEA এর দেশভিত্তিক তথ্যেও ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির কথা উল্লেখ আছে। তাহলে এত ভয় কেন? কারণ পারমাণবিক রাজনীতিতে শুধু একটি বোমা হাতে থাকা নয়, বোমা তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়াও একটি কৌশলগত অস্ত্র। ইরানের ক্ষেত্রে এই সক্ষমতাই পশ্চিমাদের সবচেয়ে বড় উদ্বেগ। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের স্বাভাবিক প্রয়োজনের তুলনায় অনেক বেশি। IAEA এর প্রতিবেদনে দেখা গেছে, ইরান বহু বছর ধরেই আগের আন্তর্জাতিক চুক্তিতে নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে। একটি কার্যকর পারমাণবিক অস্ত্রের জন্য শুধু উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম যথেষ্ট নয়, প্রয়োজন অস্ত্র নকশা, উপযুক্ত উপাদান, বিস্ফোরণ ব্যবস্থা, প্রকৌশল সক্ষমতা এবং শেষ পর্যন্ত একটি নির্ভরযোগ্য ডেলিভারি সিস্টেম। বরং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বিশ্ব এখন ঠিক জানে না ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থান কোথায় দাঁড়িয়ে আছে। যুদ্ধের কারণে পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা হয়েছে। নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে IAEA এর পরিদর্শন ও যাচাই কার্যক্রমও নানা সময়ে বাধাগ্রস্ত হয়েছে। নব্বইয়ের দশক, তেহরান আর পিয়ংইয়ং তখন থেকে একে অপরের মিসাইল প্রযুক্তির গোপন অংশীদার। দুই দেশই বহু বছর ধরে বিশ্বাস করে এসেছে আধুনিক যুদ্ধে টিকে থাকার একমাত্র রক্ষা কবচ হল শক্তিশালী মিসাইল বাহিনী। 2020 দশকে একের পর এক আঞ্চলিক সংঘাত সেই বিশ্বাসকে সত্যি প্রমাণ করে দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এত পুরনো সম্পর্ক থাকা সত্ত্বেও গত কয়েক বছরে দুই দেশের প্রযুক্তিগত সহযোগিতা কার্যত থমকেছিল। করোনাকালে উত্তর কোরিয়া নিজেকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলেছিল যে বাইরের কারো সাথে তেমন যোগাযোগই রাখেনি। এরপর দুই দেশই নিজেদের অস্ত্রশিল্পে এতটাই স্বনির্ভর হয়ে ওঠে যে একে অপরের প্রয়োজন আগের মতো ছিল না। 2024 সালে অবশ্য দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ আবার শুরু হয়। আর এখানেই ঢুকে পড়ে তৃতীয় এক শক্তি, রাশিয়া। মস্কো আজ পিয়ংইয়ং আর তেহরান দুই দেশের সাথেই এত গভীর সামরিক সম্পর্কে জড়িয়ে গেছে যে বিশ্লেষকদের প্রশ্ন একটাই, রাশিয়া কি ইরান আর উত্তর কোরিয়ার মধ্যকার সেতু হয়ে উঠবে? 2026 সালের ইরান যুদ্ধ কি সেই পুরনো সম্পর্ককে আবার জাগিয়ে তুলবে? দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা অবশ্য বলছে, এখনো পর্যন্ত উত্তর কোরিয়া ইরানের মিসাইল বাহিনী পুনর্গঠনে সরাসরি হাত লাগায়নি। কিন্তু এখনো পর্যন্ত কথাটার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের ইঙ্গিত। কারণ দুই দেশই নিজেদের মিসাইল যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করে দেখেছে। ইরান তার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল, উপসাগরীয় দেশ আর আমেরিকান ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার নানা কৌশল প্রয়োগ করেছে। একসাথে অনেক ক্ষেপণাস্ত্র ছোড়া থেকে শুরু করে আকাশে উঁচুতে ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে দেওয়া পর্যন্ত। আর এখানে উত্তর কোরিয়া হতে পারে ইরানের সবচেয়ে বড় সহায়ক, কারণ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছে তারা। ইউক্রেনীয় গোয়েন্দা তথ্য বলছে, উত্তর কোরিয়া তাদের হোয়াসং 11 সিরিজের ক্ষেপণাস্ত্র ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে সেখান থেকে পাওয়া বাস্তব তথ্য দিয়ে সেগুলোকে আরও নিখুঁত করে তুলেছে। এই নির্ভুলতা শুধু উত্তর কোরিয়ার নিজের প্রয়োজনই নয়, ইরানের জন্য হতে পারে লোভনীয় এক প্রযুক্তি। যদি এই যুদ্ধের পর ইরান সিদ্ধান্ত নেয় পারমাণবিক অস্ত্র বানানোরই, তাহলে তাদের প্রয়োজন হবে দূরপাল্লার এমন ক্ষেপণাস্ত্র যা শুধু প্রতিবেশী নয়, পৌঁছাতে পারবে আরও দূরের শত্রুর কাছে, এমনকি খোদ আমেরিকার মাটিতেও। ইরানের কাছে ইতিমধ্যেই আছে এমন মাঝারি পাল্লার অস্ত্র যা ইসরায়েল আর আমেরিকার আঞ্চলিক ঘাঁটিকে ঝুঁকিতে রাখতে পারে। তাই এই নতুন আগ্রহ শুধু তাৎক্ষণিক প্রয়োজন নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত এক বার্তা, আমরা আরও দূরে আঘাত হানতে সক্ষম।
তেহরানের নিজস্ব মহাকাশ কর্মসূচি বহুদিন ধরে এই দূরপাল্লার বহু স্তর বিশিষ্ট রকেট প্রযুক্তি পরীক্ষার এক আড়াল হিসেবে কাজ করে আসছে। অন্যদিকে উত্তর কোরিয়ার হাতে আছে প্রায় 10 বছরের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিজ্ঞতা। অতীতে ইরান নিজেই উত্তর কোরিয়ার দূরপাল্লার কর্মসূচিতে সাহায্য করেছিল বলে প্রমাণ আছে, তাই এবার পালা বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে এখানে সবচেয়ে বড় অনিশ্চয়তা, আন্তর্জাতিক কূটনীতি কি তেহরানকে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নিবৃত্ত রাখতে পারবে, নাকি এই নীরব সহযোগিতা একদিন প্রকাশ্যে চলে আসবে বিশ্ব রাজনীতির মঞ্চে, কেউ জানে না। বিশেষজ্ঞদের মতে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, উপসাগরীয় দেশ আর ইসরায়েলকে এখনই কড়া নজরদারি আর সক্রিয় কূটনীতি দুটোই একসাথে চালিয়ে যেতে হবে। নইলে যে সমীকরণ আজ শুধু গুঞ্জন, আগামীকাল তা হয়ে উঠতে পারে এক নতুন বৈশ্বিক সংকটের সূচনা। হরমুজ প্রণালী নিস্তব্ধ, ট্যাঙ্কারগুলো দাঁড়িয়ে আছে, বাজার কাঁপছে, আর সুপার পাওয়াররা বুঝতে পারছে খেলার নিয়মটা বদলে গেছে। এই নতুন খেলার কেন্দ্রে একটাই খেলোয়াড়, ইরান। আর এবার তারা শুধু প্রতিরোধ করছে না, তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি প্রবাহিত হয়, সেটিকে ইরান এখন আর শুধু একটি জলপথ হিসেবে দেখছে না, এটি তার শক্তির প্রতীক, কৌশলগত অস্ত্র। এই জলপথ বন্ধ করে দিয়ে তেহরান আসলে বিশ্ব অর্থনীতির গলায় হাত রেখেছে। বার্তা একটাই, শর্ত মানো, না হলে শ্বাস বন্ধ। ইরানের শর্ত, সেগুলো শুধু সামান্য ছাড় নয়, পুরো খেলার নিয়ম বদলে দেওয়ার মতো। তারা বলছে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরাতে হবে, সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, অতীতের যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, এমনকি ভবিষ্যতে আর কখনো ইরানকে হুমকি না দেওয়ার নিশ্চয়তাও দিতে হবে। কোনো সাধারণ আলোচনার প্রস্তাব নয়, এক ধরনের চূড়ান্ত আলটিমেটাম। কিন্তু ইরান কেন এতটা আত্মবিশ্বাসী? দীর্ঘদিন ধরে তারা বুঝে এসেছে সরাসরি যুদ্ধে সুপার পাওয়ারকে হারানো কঠিন, তাই তারা বেছে নিয়েছে চোক পয়েন্ট স্ট্র্যাটেজি, যেখানে একটি সংকীর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ পথ নিয়ন্ত্রণ করেই পুরো বিশ্বকে প্রভাবিত করা যায়। হরমুজ সেই পথ। একে বন্ধ করে ইরান শুধু আমেরিকাকে নয়, ইউরোপ, এশিয়া সবকিছুকে চাপের মধ্যে ফেলছে। কিন্তু এখানেই শেষ নয়। বিশ্ব যখন হরমুজ নিয়ে ব্যস্ত, তখন আরেকটি বড় খেলা শুরু হয়েছে উত্তরে আর্কটিকে। চীন আর রাশিয়া মিলে খুলতে চাইছে নতুন সমুদ্রপথ, নর্দার্ন সি রুট। এই পথ যদি পুরোপুরি চালু হয়, তাহলে ইউরোপ এশিয়ার বাণিজ্য নতুন রূপ নেবে। আর সবচেয়ে বড় কথা, হরমুজের উপর নির্ভরতা কমে যাবে। রাশিয়ার পারমাণবিক আইস ব্রেকার, চীনের বাণিজ্যিক আগ্রহ, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন সামুদ্রিক বাস্তবতা। কিন্তু এই বাস্তবতা এখনও পুরোপুরি কার্যকর নয়, আর এই গ্যাপটাই কাজে লাগাচ্ছে ইরান। যদি এমন হয় একদিকে হরমুজ বন্ধ, অন্যদিকে বিকল্প পথ এখনও পরীক্ষামূলক, এই অবস্থায় বিশ্ব অর্থনীতি কার্যত বন্দী, আর বন্দির চাবি ইরানের হাতে। এখানে ইরানের আরেকটি মাস্টার স্ট্রোক হলো, তারা শুধু সামরিক চাপ দিচ্ছে না, কূটনৈতিক খেলাও চালাচ্ছে। ওমানের সঙ্গে তারা নতুন ট্রানজিট রুট নিয়ে আলোচনা করছে, যেটা সাময়িকভাবে কিছু জাহাজ চলাচল চালু রাখতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই রুট চালু মানেই হরমুজ পুরোপুরি খুলে দেওয়া নয়, সিদ্ধান্তের চাবিকাঠি থাকবে তেহরানের হাতেই। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি এই শর্ত মানবে? বিশ্লেষকরা বলছেন এই দাবিগুলো বাস্তবে মেনে নেওয়া প্রায় অসম্ভব, কারণ এগুলো শুধু সামরিক নয়, রাজনৈতিক ও কৌশলগত পরাজয় স্বীকার করার সমান। তাই বিকল্প হিসেবে আবারও সামনে আসছে সামরিক অপশন, যা পুরো অঞ্চলকে নতুন যুদ্ধে ঠেলে দিতে পারে। কিন্তু এখানে ইরানের সবচেয়ে বড় শক্তি, তারা জানে সরাসরি যুদ্ধ হলে ক্ষতি দুই পক্ষেরই, আর সেই ভয়টাই তারা ব্যবহার করছে। তারা এমন এক অবস্থান তৈরি করেছে যেখানে যুদ্ধ ঝুঁকিপূর্ণ, শান্তিও শর্ত সাপেক্ষ। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি বড় সত্য শেখায়। 21শো শতকের যুদ্ধ আর শুধু বন্দুক বা বোমা নয়, এটি অর্থনীতি, বাণিজ্য পথ, জ্বালানি সবকিছুর সমন্বয়ে তৈরি এক জটিল খেলা। আর এই খেলায় ইরান নিজেকে এক নতুনভাবে প্রতিষ্ঠা করেছে, এক গেম চেঞ্জার হিসেবে। পেন্টাগনের এক বদ্ধ ঘরে জ্বলছে শুধু ল্যাপটপের নীল আলো। টেবিলে ছড়িয়ে থাকা স্যাটেলাইট ম্যাপ আর গোপন রিপোর্টের স্তূপের সামনে বসে কয়েকজন শীর্ষ কর্মকর্তা। বিশ্ব যখন ভাবছে যুদ্ধ বুঝি থেমে গেল, ঠিক তখনই ভেতরের ঘরে টেবিলে নেমে আসছে এক গোপন হিসাব, যে হিসাব ওয়াশিংটনের ঘুম কেড়ে নিয়েছে। কূটনীতির টেবিলে যখন শান্তির গুঞ্জন, তখন পারস্যের পাহাড় কেটে তৈরি ভূগর্ভস্থ মিসাইল সাইলো থেকে ভেসে আসছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার গর্জন। তেহরানের রাজনৈতিক ধর্মীয় মহল থেকে হুঁশিয়ারি এসেছে স্পষ্ট ভাষায়, ইসরায়েল তো মাত্র 2000 কিলোমিটারের মধ্যে, ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালে বহু আগে থেকে, এবার লক্ষ্য আরও দূরে।
ইরানের এক প্রভাবশালী ধর্মগুরু আব্দুল নবী মুসাবি ফার্দ প্রকাশ্যেই দাবি করেছেন, তেহরান এমন এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোচ্ছে যার আওতা ছুঁতে পারে 15,000 কিলোমিটার, অর্থাৎ তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আর নিরাপদ নয়। মার্চে ইরান দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় পাল্লার 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বলে নিশ্চিত হয়েছে পশ্চিমা সূত্র। একটি ব্যর্থ হয়, একটি প্রতিহত হয়। প্রমাণ যাই হোক, বার্তাটা স্পষ্ট। তেহরান আর কেবল আঞ্চলিক শক্তি হয়ে থাকতে রাজি নয়। পশ্চিমারা ভেবেছিল মাসের পর মাস আকাশ হামলা আর নিষেধাজ্ঞা দিয়ে তেহরানের কোমর ভেঙে দেবে। অপারেশন এপিক ফিউরি নামের এই যুদ্ধ ফেব্রুয়ারিতে শুরু হয়ে টানা 5 মাসের বেশি গড়িয়েছে, কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো। মার্কিন সংবাদ মাধ্যম আর ওয়াশিংটনের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর ফাঁস হওয়া হিসাব বলছে, এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্সের ভান্ডার প্রায় ভেঙে পড়ার জোগাড়। থার্ড আর প্যাট্রিয়টে ধস। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের হাতে ছিল প্রায় 452টি থার্ড ইন্টারসেপ্টর আর প্রায় 2200টি প্যাট্রিয়ট। CSIS এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী থার্ডের মজুদ প্রায় 80% পর্যন্ত কমে গেছে। প্যাট্রিয়টের ভান্ডার নেমে এসেছে প্রায় 2/3 কম, হাতে বাকি 750 থেকে 800-র মতো। হাতে নেই লং রেঞ্জ স্ট্রাইক, টমাহক ক্রুজ মিসাইল ATACMS আর নতুন প্রেসিশন স্ট্রাইক মিসাইলের রিজার্ভও ফেব্রুয়ারি থেকে হু হু করে খরচ হয়েছে। একাই যুদ্ধ শুরুর পর থেকে হাজারো টমাহক আর 13,000-এর বেশি অস্ত্র ছোড়া হয়েছে ইরানি লক্ষ্যবস্তুতে। $67 বিলিয়ন হাহাকার। পেন্টাগন জরুরি ভিত্তিতে কংগ্রেসের কাছে $67 বিলিয়ন বাড়তি বাজেট চেয়েছে, যার $18.2 বিলিয়ন শুধু থার্ড, প্যাট্রিয়ট আর টমাহকের ভান্ডার পূরণেই বরাদ্দ। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পূর্ব মজুতে ফিরতেই সময় লাগতে পারে 3 থেকে 7 বছর। পেন্টাগনের কর্তারা যখন কংগ্রেসের দুয়ারে দুয়ারে ঘুরছেন জরুরি তহবিলের জন্য, ঠিক তখন তেহরান তার 1000 ফুট গভীরে বাঁক নেওয়া মিসাইল সাইলো আর পাহাড় কেটে তৈরি মিসাইল সিটিতে নীরবে বাড়িয়ে চলেছে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি। মার্কিন সামরিক সূত্র এমনকি স্বীকার করেছে, ফাঁকা এলাকায় পড়তে যাওয়া ইরানি প্রজেক্টাইল ইচ্ছাকৃতভাবে ভূপাতিত না করার সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। কারণ প্রতিটি ইন্টারসেপ্টরই এখন সোনার হরিণ। পশ্চিমাদের ইন্টারসেপ্টরের মজুদ যখন তলানিতে, তখন ইরানের এই দূরপাল্লার হুঙ্কার নিছক ফাঁকা আওয়াজ নয়। এটাই মূল কারণ যার জেরে ওয়াশিংটনের সবচেয়ে আগ্রাসী নীতি নির্ধারকরাও নতুন করে বড় ধরনের সামরিক অভিযান আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছে। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান নিজেই গোপনে সতর্ক করেছেন বলে জানা গেছে। তেহরান জানে ঠিক কোন মুহূর্তে কোন চাল দিতে হয়। রাত তখন গভীর। তেল আবিবের আকাশে বেজে ওঠে সাইরেন। মানুষ ছোটে বাংকারের দিকে। এই সাইরেন যে ক্ষেপণাস্ত্রের জন্য বাজছে তার নাম আগে থেকেই লেখা আছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে ভয়ের তালিকায়, কাদার F। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র শুধু কাগজে কলমের হুমকি নয়, এটি এক প্রমাণিত যুদ্ধক্ষেত্রে বহুবার ব্যবহৃত অস্ত্র। আর তার চেয়েও বড় প্রশ্ন এখন উঠছে অন্য জায়গায়, এরপর কোথায়? কাদার পরিবারের সবচেয়ে দীর্ঘ পাল্লার সদস্য এই কাদার F। 2007 সালে প্রথম প্রকাশ্যে আসা এই সিরিজের শিকড় গিয়ে ঠেকে শাহাব 3 পর্যন্ত, যার প্রযুক্তিগত ভিত্তি এসেছিল উত্তর কোরিয়া আর সোভিয়েত আমলের নকশা থেকে। কিন্তু ইরান বসে থাকেনি পুরনো নকশা নিয়ে। কাদার S, কাদার H পেরিয়ে কাদার F এখন 2 স্তরের নকশায় তৈরি। তরল জ্বালানির প্রথম স্তর আর বিচ্ছিন্নযোগ্য ওয়ারহেড অংশ। শাহাবের যেখানে জ্বালানি ভরতে ঘন্টার পর ঘন্টা লাগত, কাদার F প্রস্তুত হয়ে যায় মাত্র 30 মিনিটে। অর্থাৎ উৎক্ষেপণের আগেই তাকে মাটিতে ধরে ফেলা আরও কঠিন। ইনার্শিয়াল নেভিগেশনের সঙ্গে GPS সংশোধনযুক্ত এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড শেষ মুহূর্তে দিক পরিবর্তন করতে পারে, নিশানা আরও নিখুঁত করার জন্য। প্রায় 1000 কেজি পর্যন্ত প্যালট বহনে সক্ষম কাদার F এর কিছু সংস্করণে আছে ক্লাস্টার মিউনিশন, যা একসঙ্গে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের সময় বিপ্লবী গার্ড নিজেই স্বীকার করেছিল কাদার সিরিজ, ইমাদ আর কঠিন জ্বালানির খাইবার সেখান একসঙ্গে ব্যবহার করার কথা। লক্ষ্য ছিল তেল আবিব আর হাইফা। আর 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর প্রতিশোধমূলক হামলায় ইরান আবার কাদার ব্যবহারের কথা স্বীকার করে। এবার নতুন খোরামশার 4 এর সঙ্গে যৌথভাবে ক্লাস্টার ওয়ারহেড নিয়ে তেল আবিবের কাছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এটাকে বর্ণনা করেছিল এক জ্যেষ্ঠ কর্মকর্তা হত্যার প্রতিশোধ হিসেবে। ইসরায়েলও পাল্টা লক্ষ্যবস্তু করেছে ইস্পাহানে মজুত রাখা কাদার ক্ষেপণাস্ত্র আর উৎক্ষেপণ কেন্দ্র। যুদ্ধ শুধু আকাশে নয়, লড়াই চলছে মাটির নিচে। কাদার F ইরানের সবচেয়ে আধুনিক অস্ত্র নয়, নতুন কঠিন জ্বালানির ডিজাইনগুলো দ্রুত উৎক্ষেপণযোগ্য আর ট্র্যাক করা কঠিন। কিন্তু কাদার F এর গুরুত্ব ভিন্ন জায়গায়। এটা ইরানের প্রমাণিত রণাঙ্গনে যাচাই হওয়া এমন এক ব্যবস্থা যা বারবার ইসরায়েলের গভীরে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ম্যানুভারেবল ওয়ারহেড আর ক্লাস্টার সংস্করণ সরাসরি আয়রন ডোম আর থার্ডের মতো ব্যবস্থাকে ফাঁকি দিতে তৈরি করা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের 2022 সালের হিসাব অনুযায়ী ইরানের হাতে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পাহাড় কেটে তৈরি মিসাইল সিটি নামের ভূগর্ভস্থ ঘাঁটিতে সুরক্ষিত শাহাব-3, সেজ্জিল আর খোর্রামশার পরিবারের অস্ত্র। আর সবচেয়ে চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তর কোরিয়ার হওয়াসং-15 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত 80 টনের একটি রকেট বুস্টার পিয়ংইয়ং থেকে তেহরানে পাচার হয়ে থাকতে পারে। যে হওয়াসং-15 এর পাল্লা প্রায় 8000 কিলোমিটার, তাত্ত্বিকভাবে মার্কিন মূল ভূখণ্ডের বড় অংশ যার নাগালে। ইরানের হাতে কার্যকর পারমাণবিক অস্ত্র বা প্রমাণিত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের কোনো স্বাধীনভাবে যাচাই হওয়ার প্রমাণ নেই। ইরান কি করতে চায় আর তার হাতে আসলে কি আছে, এই দুয়ের মধ্যে ফারাক বিশাল। তবু পশ্চিমা বিশ্লেষকদের ঘুম উড়িয়ে দিচ্ছে অন্য একটি হিসাব: দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক প্রযুক্তি, ড্রোন ঝাঁক, ভূগর্ভস্থ ঘাঁটি আর ইলেকট্রনিক যুদ্ধ কৌশল মিলিয়ে ইরান বছরের পর বছর ধরে গড়ে তুলেছে এমন এক কৌশল যার লক্ষ্য একটাই: যুক্তরাষ্ট্রের প্রচলিত সামরিক প্রাধান্যকে যতটা সম্ভব ব্যয়বহুল আর ঝুঁকিপূর্ণ করে তোলা। যে আকাশকে একসময় নিজেদের জন্য উন্মুক্ত যুদ্ধক্ষেত্র মনে করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেই আকাশেই আবার নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইরান। বহু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তেহরান থামেনি। ইরানের দুটি নতুন দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরমান এবং আজারাখস। ইরানের দাবি, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করেই তারা এমন দুটি সিস্টেম তৈরি করেছে যা একদিকে কার্যকর, অন্যদিকে তুলনামূলকভাবে অনেক কম ব্যয়বহুল। যুদ্ধের পর দ্রুত প্রতিরক্ষা শক্তি পুনর্গঠনের ক্ষেত্রে এটিকেই তেহরান নিজেদের বড় সাফল্য হিসেবে তুলে ধরছে। প্রথমেই আসা যাক আরমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কথায়। 2024 সালের ফেব্রুয়ারিতে উন্মোচিত এই মোবাইল অ্যান্টি ব্যালিস্টিক ও এয়ার ডিফেন্স সিস্টেমকে ইরান তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন বলে দাবি করে। সরকারি তথ্য অনুযায়ী এটি প্রায় 180 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে পারে এবং 120 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। শুধু যুদ্ধবিমান নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গাইডেড বোমাও এর লক্ষ্যবস্তু হতে পারে। একই সময়ে 24টি লক্ষ্যবস্তু ট্র্যাক করা এবং 6 থেকে 12টি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানোর সক্ষমতার দাবিও করেছে ইরান। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ব্যবস্থা 3 মিনিটেরও কম সময়ে মোতায়েন করা যায় এবং 20 সেকেন্ডেরও কম সময়ে প্রতিক্রিয়া জানাতে পারে। আধুনিক যুদ্ধে দ্রুত অবস্থান পরিবর্তনের ক্ষমতা একটি বড় কৌশলগত সুবিধা। এর পাশাপাশি রয়েছে আজারাখস, যার অর্থ বজ্রপাত। এটি মূলত স্বল্প উচ্চতায় উড়ে আসা হুমকি মোকাবিলার জন্য তৈরি। হালকা 4 চাকার যানবাহনের ওপর স্থাপিত এই সিস্টেম খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায়। এতে রয়েছে ত্রিমাত্রিক ফেজড অ্যারে রাডার, অপটিক্যাল, থার্মাল এবং ইনফ্রারেড সেন্সর। ফলে প্রতিকূল আবহাওয়া বা কম দৃশ্যমানতার মধ্যেও ড্রোন, হেলিকপ্টার, ক্রুজ ক্ষেপণাস্ত্র কিংবা নিচু দিয়ে উড়ে আসা বিমান শনাক্ত করার সক্ষমতা থাকার দাবি করছে তেহরান। 4টি প্রস্তুত ক্ষেপণযোগ্য ইনফ্রারেড নির্দেশিত ক্ষেপণাস্ত্র বহনকারী এই ব্যবস্থা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং অগ্রবর্তী সেনা ইউনিটের সুরক্ষায় ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। তবে শুধু দেশীয় প্রযুক্তির উপরে ভরসা করছে না ইরান, এমন দাবিও উঠে এসেছে। বিভিন্ন ইরানি বিরোধী সূত্রের বরাতে বলা হচ্ছে, যুদ্ধবিরতির সময় তেহরান নাকি চীন ও রাশিয়া থেকে বিপুল সংখ্যক কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা ম্যানপ্যাড সংগ্রহ করেছে। এসব দাবিতে বলা হয়েছে, চীনের QW-12 এবং FN-16, পাশাপাশি রাশিয়ার 9K-333 ভার্বা ব্যবস্থা বিভিন্ন চালানে ইরানে পৌঁছেছে। অভিযোগ অনুযায়ী এসব প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের চারপাশ, ইস্পাহান, মাশহাদ, কেরমানশাহ, খুজেস্তান এবং হরমুজ প্রণালীর আশপাশে মোতায়েন করা হচ্ছে। এমনকি কিছু অস্ত্র ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছেও পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় ইরান শুধু নিজের আকাশ নয়, গোটা অঞ্চলে একটি বিস্তৃত প্রতিরক্ষা বলয় গড়ে তোলার কৌশল অনুসরণ করছে। যুদ্ধ চলাকালে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের প্রায় 80% বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। সে দাবি সত্য হোক বা অতিরঞ্জিত, এতে কোনো সন্দেহ নেই যে ইরানের প্রতিরক্ষা নেটওয়ার্ক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল। কিন্তু এখন তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে, ধ্বংস হওয়া প্রতিটি ঘাঁটির বদলে আরও বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকা, আরও গতিশীল এবং আরও কঠিন লক্ষ্যবস্তুতে পরিণত হবে তাদের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা। পেন্টাগনের চরম দুঃস্বপ্ন, পারস্যে মার্কিন ড্রোনের পতন এবং ইরানের খাইবার শেকান থিওরি।
ওয়াশিংটনের পেন্টাগন কিংবা তেল আবিবের সামরিক সদর দফতরে সর্বোচ্চ সতর্কতার সাইরেন বেজে উঠেছে। স্যাটেলাইট স্ক্রিনে ভেসে উঠছে একের পর এক লাইভ ছবি। সকালের আলো ফুটতেই তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন যা দেখালো তা মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর হাত পা ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একটি বিশালাকার সামরিক হ্যাঙ্গার বা গুদামঘর, আর তার ঠিক মাঝখানে সারিবদ্ধভাবে রাখা ট্রফিগুলোর মতো সাজানো আমেরিকার বিখ্যাত MQ-9 রিপার এবং ইসরায়েলের হারমেস 900 ড্রোন। এগুলো কোনো মেটাল ফ্রেমের ধ্বংসাবশেষ নয়, শত্রুর আকাশসীমায় ঢুকে ভেঙে পড়া ড্রোনগুলো প্রায় অক্ষত অবস্থায় পৌঁছে গেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এর প্রযুক্তিবিদদের হাতে। ট্রাম্প বা নেতানিয়াহুর জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গোপনীয় প্রযুক্তি, সেন্সর, এনক্রিপ্টেড ডেটা লিঙ্ক এবং থার্মাল ট্র্যাকিং সিস্টেম এখন তেহরানের আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরিতে। রিভার্স ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির ব্যবচ্ছেদ শুরু হয়ে গেছে। যে প্রযুক্তির উপর ভিত্তি করে পশ্চিমা বিশ্ব আকাশে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছিল, সেই প্রযুক্তি এখন উল্টে যেতে চলেছে তাদের নিজেদের বিরুদ্ধে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে খোলামেলা বলছিলেন তারা ভেবেছিল বছরের পর বছর নিষেধাজ্ঞা দিয়ে আমাদের অর্থনীতিকে তলানিতে নামিয়ে ধ্বংস করে দেবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তখন ব্যাকগ্রাউন্ডে চলছিল অন্য এক সমীকরণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান কেবল প্রতিবেশীদের সাথে বিকল্প বাণিজ্যের পথ খুঁজে দেয়নি, বরং নিজেদের সামরিক সক্ষমতাকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু ড্রোন দখলের এই গল্প তো কেবল সূচনা। আসল নাটকীয়তা লুকিয়ে আছে ব্যালিস্টিক মিসাইলের গোপন প্রযুক্তিতে। সাম্প্রতিক যুদ্ধের ধোঁয়াশা কেটে যাওয়ার পর উদ্ধার করা হয় ইরানের আধুনিক মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল খাইবার শেকানের ধ্বংসাবশেষ। সামরিক বিশ্লেষক ও ডিফেন্স সিকিউরিটি এশিয়ার গোয়েন্দারা সেই ধ্বংসাবশেষ পরীক্ষা করতে গিয়ে রীতিমতো আটকে উঠেছে। ক্ষেপণাস্ত্রটির অগ্রভাগে পাওয়া গেছে অত্যাধুনিক অ্যান্টি জ্যামিং স্যাটেলাইট নেভিগেশন সিগন্যাল অ্যারে। সাধারণ ভাষায় এটি হলো একটি 4 এলিমেন্ট কন্ট্রোল নার্সিং রিসিভার অ্যান্টিব্যাক সিস্টেম CRPA। সহজ ভাষায় আমেরিকা বা ইসরায়েল তাদের সর্বাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে আকাশপথের মিসাইলকে পথভ্রষ্ট করার যে চেষ্টা করত খাইবার শেকানের সামনে, তা এখন পুরোপুরি অকার্যকর। চীনের দূরপাল্লার প্রযুক্তির সাথে সাদৃশ্যপূর্ণ এই অ্যান্টেনা সিস্টেম একাধিক গ্লোবাল স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে সিগন্যাল গ্রহণ করতে পারে, ফলে তীব্র ইলেকট্রনিক জ্যামিংয়ের মধ্যেও এটি তার গতিপথ ভুল করে না। এর সাথে যুক্ত হয়েছে এর ম্যানোভারেবল ওয়ারহেড বা আকাশে দিশা পরিবর্তনকারী শক্তিশালী ওয়ারহেড, যা আমেরিকার প্যাট্রিয়ট, থার্ড কিংবা ইসরায়েলের অ্যারো ডিফেন্স সিস্টেমের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বলয়কে ফাঁকি দিয়ে সোজা নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। আর ঠিক এই জায়গাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নেমে এসেছে সবচেয়ে বড় বিপর্যয়। দীর্ঘ 5 মাসের টানা সংঘাতে পেন্টাগনের দীর্ঘ পাল্লার প্রিসিশন গাইডেড মিসাইলের ভান্ডার এখন প্রায় শূন্যের কোঠায়। টাইমস অফ ইসরায়েলের এক চাঞ্চল্যকর রিপোর্টে উঠে এসেছে মার্কিন মধ্যপ্রাচ্য কমান্ড অন্যান্য আঞ্চলিক কমান্ড থেকে অস্ত্র এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আমেরিকান ATACMS এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুদ তলানিতে গিয়ে ঠেকেছে। পেন্টাগন এখন বড় ধরনের সামরিক সংকটে। একদিকে ফুরিয়ে যাওয়া আমেরিকান মিসাইল ভান্ডার, অন্যদিকে চীন ও রাশিয়ার সামনে নিজেদের সামরিক শক্তি ক্ষয়ে যাওয়ার ভয়। মার্কিন কৌশলবিদদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। হরমুজ প্রণালীর সংকীর্ণ ও কৌশলগত জলসীমায় চারদিক নিস্তব্ধ। হঠাৎ ওয়াশিংটনের হোয়াইট হাউস, পেন্টাগনের সেন্ট্রাল কমান্ড আর তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ সামরিক কমান্ডের আন্তর্জাতিক স্যাটেলাইট স্ক্রিনগুলোতে ভেসে উঠল এক অভূতপূর্ব ও আতঙ্কজনক দৃশ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ সম্মেলন ও নির্বাচনী প্রচারণায় দাঁড়িয়ে একের পর এক আত্মবিশ্বাসী হুঙ্কার ছাড়ছিলেন, হরমুজ প্রণালী খোলার চুক্তি নাকি এখন হাতের মুঠোয় এবং ওয়াশিংটন কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্রের মুখ দেখতে দেবে না, ঠিক তখনই পারস্য উপসাগরের বুকে জন্ম নিচ্ছিল এক সম্পূর্ণ নতুন সামরিক ও কৌশলগত বাস্তবতা। ট্রাম্পের সেই রাজনৈতিক আস্ফালন আর কূটনৈতিক ফাঁকা বলিকে তোয়াক্কা না করে তেহরান বিশ্বমঞ্চে বিশ্ববাসীকে উপহার দিল এক চরম চমক। মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ বাইপাস করে ওমান সরকারের সাথে সরাসরি চূড়ান্ত দ্বিপাক্ষিক চুক্তির খসড়া সম্পন্ন করেছে ইরান। উত্তর দক্ষিণ প্রণালীর বিপরীত মেরুতে থাকা এই দুই দেশের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফার্সি উপসাগরে প্রবেশকারী সমস্ত বাণিজ্যিক ও সামরিক জাহাজের সার্বিক পর্যবেক্ষণ ও ছাড়পত্রের পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেছে
সরাসরি তেহরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের হাতে, আর ওমান তদারকি করবে কেবল প্রণালী থেকে বের হয়ে যাওয়া অংশটুকু। যে সংকীর্ণ জলপথ দিয়ে সমগ্র পৃথিবীর মোট ব্যবহৃত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 অর্থাৎ প্রায় 20% পরিবাহিত হয়, সেই বৈশ্বিক অর্থনীতির মূল লাইফলাইনের চাবিকাঠি এখন সম্পূর্ণভাবে পারস্যের নিয়ন্ত্রণে। যুদ্ধ শুরুর আগে যে প্রণালীতে বিনামূল্যে ও অনায়াসে সব দেশের জাহাজ চলাচল করত, সেখানে এখন প্রবেশ করতে হলে মানতে হবে তেহরানের দেয়া নতুন নিয়মকানুন। মার্কিন ইসরায়েলি আগ্রাসন ও হাজার হাজার টন বোমা বর্ষণের পর ওয়াশিংটন ভেবেছিল ইরানকে হয়তো হাঁটু গেড়ে বসানো আছে, কিন্তু বাস্তবতার উল্টো পিঠে তেহরান এখন পারস্যের উপসাগরের অপ্রতিদ্বন্দ্বী ও একক চালকের আসনে। এই ভূ রাজনৈতিক ভূমিকম্পের মধ্যেই প্রকাশ্যে এলো পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলি প্রচারণা যন্ত্রের চরম দেউলিয়াপনা। আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার শীর্ষ পরমাণু অস্ত্র ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ কেলসে ড্যাভেনপোর্ট কূটনৈতিক চালের আড়ালের সত্যটা টেনে বের করে এনেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন আইআরজিসি কমান্ডারদের বক্তব্যকে বিকৃত করে মার্কিন মিডিয়ার সামনে চিৎকার করছিলেন যে তেহরান পারমাণবিক বোমা বানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থা, স্যাটেলাইট ডেটা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ নিরপেক্ষ পর্যালোচনার তথ্য উপস্থাপন করে ডেভেনপোর্ট প্রমাণ করে দিলেন তেহরান তেমন কোনো সামরিক পারমাণবিক পদক্ষেপই গ্রহণ করেনি। ধ্বংসপ্রাপ্ত বা ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে কোনো ধরনের নতুন অস্ত্রায়নের প্রযুক্তি পুনরুদ্ধারের বা নতুন করে বোমা তৈরির রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ন্যূনতম কোনো প্রশাসনিক প্রমাণ মেলেনি। মূলত যুদ্ধবাজ দুই পরাশক্তি আমেরিকা ও ইসরায়েল যে মনস্তাত্ত্বিক জুজু দেখিয়ে নিজেদের আগ্রাসনকে বৈধতা দিতে চেয়েছিল, তা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের এক একটি বক্তব্যে চুরমার হয়ে গেছে। তবে যুদ্ধের এই ধোঁয়াশার ভেতরেই ঘটে গেছে তেহরানের আসল কৌশলগত বিজয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার মুখে পড়ে ইরান কেবল প্রতিরোধী গড়ে তোলেনি, বরং তারা উন্মোচন করেছে আধুনিক যুদ্ধের সবচেয়ে মারাত্মক ও সাশ্রয়ী এক অস্ত্র, হরমুজ প্রণালীর ওপর তাদের একক সামুদ্রিক ও ভৌগোলিক আধিপত্য। পেন্টাগন ও তেল আবিব যখন ভেবেছিল দূরপাল্লার মিসাইল দিয়ে ইরানের প্রথাগত সামরিক শক্তিকে দুর্বল করে দেওয়া গেছে, ঠিক তখনই তেহরান তাদের ড্রোন প্রযুক্তি, সুনির্দিষ্ট অ্যান্টিশিপ মিসাইল এবং ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে পুরো পশ্চিমা অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে।